হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি পিজিসিবির রিসেন্ট যে সার্কুলারটা হয়েছে, অ্যাকচুয়ালি এটা আমার চ্যানেলের অনেক অডিয়েন্সের রিকোয়েস্টে আজকের ভিডিওটি আমার করা। পিজিসিবি জব প্রিপারেশন এই অথবা এসি, আমি দুটোকে কমন করার জন্য দেখুন এই ভিডিওটা আমি করেছি। অ্যাকচুয়ালি এবারে পিজিসিবির যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আপনারা জানেন, অনেকেই পরীক্ষা দিয়েছেন, তো তারা জানেন যে প্রথমে প্রিলি পরীক্ষা হয়েছিল এবং তারপরে আমাদের একটা রিটেন পরীক্ষা এই পিজিসিবির জন্য এবার নেওয়া হবে। তো সেই রিটেন পরীক্ষার যে প্রস্তুতিটা, সেটা আসলে কিভাবে নেওয়া উচিত সেটা নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওটি। তো দেখুন, এখানে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। হয়তোবা এই ইন্টারফেসটা, যেগুলো স্লাইডে আপনারা লেখা দেখতেছেন, এগুলো অনেকটা আগেরগুলোর সাথে কমন, বাট আমি মেইনলি এই কথাগুলো এরকমই রাখছি, এই লেখাগুলো এরকমই রাখছি টপিকগুলো। বাট এইখানে যে মানে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেই কথাগুলো আমি মৌখিকভাবে বলে দেওয়ার চেষ্টা করবো। তো বেটার আপনারা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আই থিঙ্ক আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো দেখুন, পিজিসিবি এবারের যে রিটেন পরীক্ষাটা, আমি প্রথমত একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এবারে রিটেন পরীক্ষাটার যে প্যাটার্নটা, এটা কিন্তু কমপ্লিটলি নিউ। এর আগে কিন্তু আমাদের এইরকম মানে এইরকম প্যাটার্ন ছিল না। এর আগে বেসিক্যালি আমাদের ছিল একটাই পরীক্ষা হইতো, তার ভিতরে প্রিলি রিটেন সব 40 মার্ক আমাদের নন টেকনিক্যাল ছিল, আর 60 মার্ক, 40 মার্ক ছিল আমাদের রিটেন টেকনিক্যাল, এবং 60 মার্ক ছিল নন টেকনিক্যাল। সেই 60 মার্কের মধ্যে আবার 20 মার্ক ছিল পাওয়ার সেক্টর। বাট এবারে পরীক্ষায় তারা কমপ্লিট প্যাটার্নটাই চেঞ্জ করে ফেলছে, এবং 90% পসিবিলিটি এখন পর্যন্ত আছে পরীক্ষাটা বুয়েট নেওয়ার। ঠিক আছে, অনেকটাই এই জিনিসটা নিশ্চিত, 90% শিওর যে এবারে পরীক্ষাটা বুয়েটই নেওয়ার কথা। ঠিক আছে, তো বুয়েট যেহেতু নিবে, তার মানে বুয়েটের প্যাটার্নের সাথে আমাদের মিল রেখে আমাদের প্রিপারেশন গুলো নিতে হবে এই পিজিসিবির জন্য। আর নন টেকনিক্যালের যে বিষয়টা, এই রিটেনে অনেকেই দেখলাম, আমি বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে নন টেকনিক্যাল নিয়ে অনেক কথা বলতেছেন। আসলে নন টেকনিক্যালের যে ডিসিশনটা, এটা কিন্তু এখনো আমাদেরকে দেয়া হয় নাই। ইভেন হয়তোবা এটা আর কিছুদিন পরে হয়তোবা জানা যাবে যে নন টেকনিক্যাল যে টার্মগুলা, সেগুলো আসলে এই রিটেন পরীক্ষা আসবে কি আসবে না, হয়তো পরীক্ষার আগ দিয়ে এই জিনিসটা জানা যাবে। তো বেটার আমি আজকের ভিডিওতে শুধুমাত্র টেকনিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করি। এরপরে হয়তোবা যদি ওই ইনফরমেশন পাওয়া যায়, সঠিক ইনফরমেশন পাই, মানে অবশ্যই সেটা লজিক্যাল হইতে হবে, আহ, তাহলে আমি অবশ্যই সেই নন টেকনিক্যাল পার্টটা এবং এই টেকনিক্যাল নিয়ে আরেকটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমি টেকনিক্যাল পার্টে আসতেছি। তো এই বা এসি দুইটার জন্যই আমি কমন একটা কারণেই করতেছি। তার মেইন যে কজটা সেটা আপনাদেরকে একটু বলি। রিসেন্ট যে সার্কুলার গুলা হচ্ছে এবং তার যে পরীক্ষাগুলো হচ্ছে রিসেন্ট, যেগুলোতে বুয়েট কোশ্চেন করছে অ্যাকচুয়ালি, সেখানে কিন্তু আমাদের এসএই এই তারা কোনো কিছু মানতেছে না। তারা দেখা যাচ্ছে একই প্যাটার্নে, প্রায় সিমিলার প্যাটার্নে, হয়তোবা এই থেকে কোশ্চেন লেভেলটা এসএইতে একটু কিছুটা ডিক্রিজ করে কোশ্চেন গুলো করতেছে। ঠিক আছে, হয়তো ওই যে আগে যে কোশ্চেন গুলো এসএইতে আসতো, একদম ইজি প্রবলেম দেখা যায় তো দিত, এখন কিন্তু আর এইরকমটা করতেছে না। দেখা যাচ্ছে এখানে কিন্তু এই লেভেলের প্রবলেম গুলো তারা দিয়ে থাকতেছে। ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু এই ঘটনা ঘটতেছে। এটা অ্যাকচুয়ালি পাওয়ার সেক্টর গুলাতে বেশি হচ্ছে, যেমন পিজিসিবি, তারপর পিডিবি, তারপরে অন্যান্য যেগুলো আছে আরো। ঠিক আছে, এগুলাতে কিন্তু তারা কোনো কিছু মানতেছে না, তারা সেম লেভেলের কোশ্চেন কিন্তু করতেছে। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু এই ইয়েটা আমি কমন করে ফেললাম। বাট অন্যান্য যে সেক্টর গুলা, যেমন কমিউনিকেশন সেক্টর, তারপরে দেখা যাচ্ছে গ্যাস ফিল্ড রিলেটেড যে সেক্টর গুলা, সেগুলাতে কিন্তু আবার আগের মতোই আছে। বাট এই যে পাওয়ার সেক্টর গুলা, এগুলাতে কিন্তু এই জিনিসটা তারা মানতেছে না। তো আমাদের বেটার এই পাওয়ার সেক্টরের জন্য আমাদের কোনো রিস্ক না নিয়ে এই বা এসেই উভয়ের জন্য প্রায় প্রায় সেম লেভেলের প্রিপারেশনটা নেওয়াটাই সব থেকে ওয়াইজ। ঠিক আছে, তো তার জন্যই দেখুন আমার এই দেখুন, আমি টেকনিক্যাল পার্টে যে যে টপিকগুলো আমাদের বেসিক্যালি লাগবে সেগুলো লিখে রাখছি আমি। তো এখানে পিজিসিবির একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে যে জিনিসটা পাইলাম, যে রিসেন্ট, একদম রিসেন্ট ইয়ারের যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে জিনিসটা দেখতে পাইলাম, যে আমাদের কিন্তু এখানে যে ঘটনাটা ঘটতেছে পিজিসিবিতে, সেখানে হচ্ছে প্রতিবারই দেখা গেল 5টা থেকে 6টা কোশ্চেন আসলে সেখানে কমপ্লিকেটেড করতেছে। কমপ্লিকেটেড বলতে ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন দিচ্ছে আমাদের ইলেকট্রনিক্স থেকে।
এই কথাটা আপনাদের আগেই আমি জানিয়ে দিলাম। ইলেকট্রনিক্স থেকে তারা সব থেকে বেশি ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে, যদিও এটা পাওয়ার সেক্টর, বাট এখানে ইলেকট্রনিক্স থেকেই তারা ক্রিয়েটিভ করতেছে কোশ্চেন। অর্থাৎ দেখা যাচ্ছে তাদের এই বুয়েটের সব থেকে পছন্দের একটা টপিক হলো, এর আগেও পিজিসিবির ভিডিওতে আমি এটা বলেছিলাম যে তাদের সব থেকে পছন্দের টপিক হলো জেনার ডায়োড। জেনার ডায়োড তারা মিস করবে না, এইভাবেই তারা কোশ্চেন করার চেষ্টা করে। দেখা যায় যে যে কোনো পাওয়ার সেক্টরেই একটা করে জেনার ডায়োডের কোশ্চেন তারা দেয়। সেই জেনার ডায়োডের সাথে গতবার এই পরীক্ষায় সম্ভবত জেনার ডায়োডের সাথে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার মিক্স করে একটা কোশ্চেন দিয়েছিল, এবং ওই কোশ্চেনটা কিন্তু অনেকেই অ্যান্সার করে আসতে পারেনি, ঠিক আছে। হয়তোবা এই কোশ্চেনটা এমন টাইপের একটা কোশ্চেন ছিল যেটা আপনি ঠান্ডা মাথায় কোশ্চেনটা সলভ করতে নিলে আপনি অবশ্যই সলভ করতে পারবেন। ধরুন যে আপনাকে সময় দেওয়া হলো আনলিমিটেড, আপনি বাসায় বসে চিন্তা করে করে সেই প্রবলেম সলভ করতে পারবেন। বাট পরীক্ষার হলে কিন্তু এইটা সলভ করাটা এতটা ইজি না, যদি না আপনার বেসিক থেকে শুরু করে আপনার প্র্যাকটিস লেভেল সবকিছু মানে এক্সট্রা অ্যাডভান্স লেভেলের না হয়। এক্সট্রা অ্যাডভান্স বলবো না, মোটামুটি অ্যাডভান্স লেভেলের না হইলে এই টাইপের প্রবলেম আপনারা সলভ করতে পারবেন না। অর্থাৎ এই বিজেটির সাথে আমার জেনারেটরটা এমন ভাবে মিক্স করছে, ওখানে অ্যাকচুয়ালি ওটা সম্ভবত হয়ে গেছিল আমাদের ওপেন সার্কিটের মতো, ঠিক আছে। তো এরকম একটা কোশ্চেন তারা দিয়েছিল। তো প্রতিটা পাওয়ার সেক্টরের কোশ্চেনেই আমাদের দেখা যায় যে, ধরুন যে 5টা কোশ্চেন যদি থাকে, তার ভিতর দেখা যায় যে 3টা কোশ্চেন এই যে পিজিসিবির মতো বড় যে সেক্টরগুলা, বা পিজিসিবি বিপিডিবি যেটাই আপনারা বলুন, দেখা যায় যে 5টা কোশ্চেন যদি থাকে, আমি জাস্ট কথা কথা আমি বলতেছি, পিজিসিবিতে 5টা কোশ্চেন থাকলে তার ভিতর 3টা কোশ্চেন দেয় একদম আপনি পারবেন, মানে এটা যে কেউ সলভ করতে পারবে। আর 2টো কোশ্চেন দেয় হচ্ছে অ্যাডভান্স লেভেলের বলতে এটার ভিতর ট্রিক্স থাকে, এটার ভিতর অ্যাডভান্স কোনো কিছু অ্যাপ্লাই করতে হয়, এটার ভিতর মানে অন্যরকম কোনো কিছু থাকে। অর্থাৎ এই 2টা কোশ্চেনই কিন্তু অন্য 10 জনের থেকে আপনাকে আলাদা করবে, ঠিক আছে। ওই 3টা প্রবলেম তো সবাই পারবে, আলটিমেটলি কিন্তু সবাই পারবে। আহ, সবাই পারবে বলতে সবাই বলবো না, ঠিক আসলে অনেকেই আছে যারা একদম গভর্নমেন্ট জব দিতে গিয়ে অনেক সময় ফুল প্রিপারেশন নিতে পারে না, তারা হয়তো বা ওই 3টা কোশ্চেন পারবে না। তো ম্যাক্সিমাম যারা মোটামুটি একটা লেভেলের প্রিপারেশন নেয়, তারা দেখা যায় যে ওই 3টা কোশ্চেন ইজিলি পারবে। বাট ওই 2টা কোশ্চেনেই কিন্তু আমাদের মেইন পার্থক্যটা করে দিবে। যেমন এই যে ইলেকট্রনিক্সের এই কোশ্চেনটার কথা বললাম, আরেকটা সম্ভবত কোশ্চেন দিয়েছিল, সেটা কমিউনিকেশন থেকে এই ইয়েটা তারা অ্যাপ্লাই করেছিল এই লাস্ট সার্কুলারে পিজিসিবি, ঠিক আছে। কমিউনিকেশনে সম্ভবত সেটাতে আসছিল প্রথম একটা কোশ্চেন দিছিল, ওইটা ছিল 8 মার্কের কোশ্চেন, এবং ওইটার দ্বিতীয় অংশে তারা বলছিল একটা নতুন কমপ্লিটলি নিউ একটা কনসেপ্ট আনছিল, সেটা হচ্ছে রোল অফ ফ্যাক্টর নামে একটা নিউ একটা কনসেপ্ট এনেছিল। তো এইটা নিয়ে আমি একটু বলতে চাই। আমি 2টো কোশ্চেনের কথা বললাম, একটা কি, একটা হচ্ছে আমার এই অপ অ্যাম্পের সাথে আমার হচ্ছে এই জেনার ডায়োডটা মিক্স করা যে কোশ্চেনটা, এটা কিন্তু ক্রিয়েটিভ লেভেলের, এবং এটা কিন্তু দেখা গেছে যে এই পিজিসিবিতে যারা চান্স পাওয়ার মতো লেভেলের তাদের কিন্তু অনেকেই পারবে, ঠিক আছে। বাট এই কমিউনিকেশনের যে রোল অফ ফ্যাক্টর নামে একটা ইয়ে বললাম, এটা কিন্তু কমপ্লিটলি নিউ একটা কোশ্চেন, এটা কিন্তু তাদের কাছেও ডিফিকাল্ট। যারা এই টপ লেভেলের ইয়ে করবে, মানে চান্স পাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোল অফ ফ্যাক্টরটা তাদের কাছে নিউ, একদম নিউ একটা জিনিস হলে আপনি কিভাবে ওই কোশ্চেনটা অ্যান্সার করবেন আপনি বলুন। হয়তোবা বুয়েট যদি কোশ্চেন করে থাকে, বুয়েটের নিজস্ব যদি ইয়ে করে থাকে, যদিও আমার এটা বলা ঠিক হচ্ছে না, আমি তাদের নিজেদের মধ্যে কোনো মানে একাডেমিক লেভেলে তাদের কোর্সে এরকম রোল অফ ফ্যাক্টর নামে কোনো কনসেপ্ট ছিল কিনা আমি জানি না। তবে এই টাইপের নতুন কনসেপ্ট যদি হঠাৎ করে পরীক্ষার হলে আসে, তাহলে ওই অ্যাডভান্স লেভেলের কারো পক্ষেও কিন্তু অ্যান্সার করা সম্ভব না। সো এইটাকে আপনি বাদ দিতে পারেন, এই পার্টটাকে আপনি বাদ দিতে পারেন। আপনাকে কিন্তু কমিউনিকেশনের এই জন্য ওই কোশ্চেনটাতে প্রথমে একটা পার্ট করেছিল, তারপরে আমার রোল অফ ফ্যাক্টরের এই পার্টটা করেছিল। তো আমি কিন্তু এটা সিচুয়েশন ওয়াইজ আপনাকে এক্সপ্লেন করে দিলাম। তো এইটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। এটা যদি আপনি ছেড়েও আসেন কমপ্লিটলি নিউ একটা কোশ্চেন, তাও কিন্তু আপনার চান্স পাওয়া নিয়ে মানে সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা গেল আমাদের এই ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনের গতবারের কোশ্চেনের যে ইয়েটা সেটা সম্পর্কে একটু আলোচনা। এবার আসি আমি পার্ট বাই পার্ট এই প্রত্যেকটা জিনিসের একটু করে আমি আলোচনা করার চেষ্টা করি। তো সার্কিটে আমাদের ডিসি এসি, নর্মালি আমি প্রথমে একটু জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি। সার্কিটে ডিসি এসি সার্কিট আছে, ডিসির ভিতরে বিভিন্ন রকম
অ্যানালাইসিস আছে, সার্কিট থিওরাম আছে, তারপর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম এটসেট্রা, তারপর ফার্স্ট অর্ডার সার্কিট, সেকেন্ড অর্ডার সার্কিট, টু পোর্ট নেটওয়ার্ক এটসেট্রা অনেক কিছু আছে। এসিতে আমার থিওরাম গুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ থিওরামের ম্যাথ গুলো অনেক বেশি লেন্দি হয়। বাট এখানে কিন্তু এসির ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এই যে সার্কিট থিওরাম যেগুলো আছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্লাস এরপরে এসির ক্ষেত্রে আমার যে পাওয়ারের একটা চ্যাপ্টার আছে, সিঙ্গেল ফেজ পাওয়ারের অ্যাকচুয়ালি, এবং তারপরে একটা থ্রি ফেজ সার্কিটের একটা চ্যাপ্টার আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়াও আসলে এগুলো পাওয়ার সেক্টরের জন্য আসলে আহ এছাড়াও ওই যে অন্যান্য যে টপিকগুলো আছে এগুলোও একটু করে রিভিশন দিয়ে যাওয়াটা বেটার, কারণ কোথায় থেকে কি কোশ্চেন দিবে আপনি বলতে পারবেন না এটা নিশ্চিতভাবে। যেমন এরপরে আরো আছে রেজোন্যান্স আছে, ফিল্টার আছে, এই জিনিসগুলো আপনাদের বাদ দেওয়া উচিত না। এবং আরেকটা এসির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, সেটা হচ্ছে আমার ওয়াট মিটার মেথড। এই ওয়াট মিটার মেথডটা কিন্তু এতটাও ইজি না, বেশ আহ, মানে পেঁচানো একটা টপিক। এটা কিন্তু ভালোভাবে আপনাকে বুঝতে হবে। তো আমার প্লে লিস্টে কিন্তু এই ডিসি এসি সম্পর্কে মোটামুটি প্রায় মোর দেন 90% টপিক কাভার করা আছে। তো সেখানে গেলে কিন্তু আপনারা আপনাদের আই থিঙ্ক বেসিক থেকে আমার দেখানো আছে, তো সেখানে গেলে আপনারা অনেক কনসেপ্টই বুঝতে পারবেন আই থিঙ্ক। তো এরপরে আসি ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স থেকে আমি এবারও বলতেছি, ইলেকট্রনিক্স এবারে পরীক্ষায়ও আমার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন দেওয়ার চান্স অনেক বেশি। অর্থাৎ আপনি সরাসরি মেইন বই থেকে কমন পাবেন না, এরকম কোশ্চেন ইলেকট্রনিক্স থেকে দেওয়ার চান্সটা খুবই কম। ঠিক আছে, হয়তোবা একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইয়ে করে কিন্তু দিতে পারে। ইভেন এই প্যাচটা কিন্তু আমার ডিসি এসি সার্কিট থেকেও দিতে পারে, ডিসি থেকে দেওয়ার চান্স বেশি। এসি থেকে অতটা প্যাচ দিয়ে সাধারণত কোশ্চেন দেয় না, কারণ এসি অ্যানালাইসিস গুলো অনেক বড় হয়, তো এই কারণে দিতে চায় না তারা। ডিসি থেকে আমাদের প্যাচটা দেওয়ার সম্ভাবনা বেশি, এবং ডিসি থেকে সব থেকে কোশ্চেনে প্যাচ হওয়ার সম্ভাবনা বেশি হলো সিরিজ প্যারালাল সার্কিট। শর্ট সার্কিট যে কনসেপ্টটা আছে, পয়েন্ট টু পয়েন্ট মেথডের যে প্রবলেম গুলো আছে, এগুলো সম্পর্কে খুব ভালো রকমের আইডিয়া আপনার থাকতে হবে, কারণ এখান থেকে কিন্তু যে কোনো ভাবে কোশ্চেন করা পসিবল। তো জিনিসটা আপনাদের বেটার ওয়েতে ইয়ে করতে হবে। এবং আমি যেটা বললাম ইলেকট্রনিক্সের জন্য জেনার ডায়োড, নর্মাল ডায়োডটা তো আছেই, নর্মাল ডায়োডে অনেক রকম ক্রিয়েটিভ কোশ্চেন আছে, বিজেটি থেকে অনেক রকম ক্রিয়েটিভ কোশ্চেন করা সম্ভব, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার থেকে করা সম্ভব, মসফেট থেকেও করা সম্ভব। ঠিক আছে, সো এই টপিকগুলো খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করে নিন। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এবং পাওয়ার ইলেকট্রনিক্স যে যা আছে, এটাকে আপনি আম, আসলে অ্যানালগ ইলেকট্রনিক্সে এত কনসেপ্টের পর এই ডিজিটাল এবং পাওয়ার ইলেকট্রনিক্সে যা আছে এটা আপনি একটু শর্টকাটে পড়লেও এনাফ। এখানে বেশি কিছু টপিক আমাদের লাগে না। এখানে ওই লজিক গেটের মানে বুলিয়ান টুলিয়ান, তারপরে ফ্লিপ ফ্লপের কিছু বেসিক আইডিয়া, পাওয়ার ইলেকট্রনিক্সের খুবই ছোট ইয়ে আপনার রনি পারভেজ ভাইয়ের বইতে দেয়া আছে। সেই জাস্ট এই কনসেপ্ট গুলো আপনারা একটু আয়ত্ত করে নিবেন, তাহলে আই থিঙ্ক ইলেকট্রনিক্সের জন্য এনাফ প্রিপারেশন। আর ইলেকট্রনিক্সে কি কিছু বাকি রাখলাম, হ্যাঁ বিজেটির এসি অ্যানালাইসিস, এই টপিকটা অনেক সময় আমরা স্কিপ করে ফেলি। তো আমি বলবো বিজেটির এসি অ্যানালাইসিস নিয়েও কিন্তু আমার বিস্তারিত ভিডিও আমার প্লে লিস্টে আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিজেটির এসি অ্যানালাইসিসকেও আপনারা অবশ্যই ছাড় দিবেন না। ঠিক আছে, খুব ভালোভাবে এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো মেশিন মেশিন হচ্ছে ডিসি এসি মেশিন, অনেক কিছুই আছে এই ডিসি এসি মেশিনের ভিতর। আর মেশিনের ভিতরে আমি যদি ইম্পর্টেন্স অনুযায়ী আমি যদি ভাগ করতে চাই, তাহলে আমি বলবো যে মেশিনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমার ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কোনো বিকল্প নাই। ট্রান্সফরমার পিজিসিবি মানেই হচ্ছে ট্রান্সফরমার। আমার গত 2-3 বছর আগের ভিডিওতেও আমি এই কথাটাই বলেছিলাম, এখনো এই কথাটা অপরিবর্তিত। ট্রান্সফরমার অনেক ইম্পর্টেন্ট, কারণ পিজিসিবি বলতেই আমার ট্রান্সফরমারের অনেক কাজ আছে। ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুটোই ইম্পর্টেন্ট। তবে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে আপনি যদি একদম শর্টেও ইয়ে করতে চান, অটো ট্রান্সফরমার এবং লাস্টে ওইটা কি আছে প্যারালাল অপারেশন, তার অটো ট্রান্সফরমার পর্যন্ত অন্তত আপনি দেখুন, আর প্যারালাল অপারেশনটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। ঠিক আছে, আর থ্রি ফেজ ট্রান্সফরমারটা কিন্তু আমি আগেই বললাম ইম্পর্টেন্ট। থ্রি ফেজ ট্রান্সফরমারে হচ্ছে ইম্পর্টেন্ট কতটুকু পার্ট আমি বলে দিচ্ছি আপনাদের। থ্রি ফেজ ট্রান্সফরমারের সম্ভবত সেটা চ্যাপ্টার থেরেজা ট্রান্সফরমারের জন্য অবশ্যই থেরেজা ফলো করতে হবে। চ্যাপ্টার 33 সম্ভবত। চ্যাপ্টার 33-এ প্রথম 11টা কি 12টা কোশ্চেন। অর্থাৎ আপনি দেখবেন বইতে, আমার কাছে এই মুহূর্তে বইটা নাই যার জন্য আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আপনারা জাস্ট বই খুলে দেখবেন ওপেন ডেল্টা, তারপরে আরো যে ওপেন ডেল্টা থেকে শুরু করে আরো কিছু টপিক যে আছে ওইটার আগ পর্যন্ত পড়ুন।
ঠিক আছে, কারণ ওপেন ডেল্টা এগুলো থেকে সাধারণত ইয়াতে কোশ্চেন দেয় না, সরকারি পরীক্ষাগুলোতে কোশ্চেন দেয় না, ওইটার আগ পর্যন্ত অন্তত আপনারা মেশিনে পড়ুন ট্রান্সফরমারের জন্য। ঠিক আছে, এরপরে ইন্ডাকশন মোটর, তারপরে অল্টারনেটর, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো অল্টারনেটর। তো অল্টারনেটর কিন্তু আমার পিজিসিবির জন্য অনেক ইম্পর্টেন্ট। ট্রান্সফরমারের পরে মেইন ইম্পর্টেন্ট ইয়েটা হলো অল্টারনেটর, মানে প্রায়োরিটি লিস্টে যদি আমি করি কোনটা থেকে দিবে তা কিন্তু আমি নিশ্চিতভাবে কেউই গ্যারান্টি আপনাকে দিতে পারবে না। কারণ একটা টিচার যখন কোশ্চেন করতে বসে এত কিছু চিন্তা করে না যে এটা আমার ইম্পর্টেন্ট, এটা আমার ইম্পর্টেন্ট না। তারা ভাবে যে হ্যাঁ, স্টুডেন্টদের তো সবই পারা উচিত, তো আমি দেখি এই জায়গা থেকে কোশ্চেন করে দেখি। আমি এটা বলতেছি ইন জেনারেল কেস, ইম্পর্টেন্স অনুযায়ী পিজিসিবির ক্ষেত্রে চিন্তা করলে যেটা হচ্ছে সেটা কিন্তু ট্রান্সফর্মার মোস্ট প্রায়োরিটি, তারপরে হচ্ছে অল্টারনেটর। আর অল্টারনেটরের জন্য কিন্তু আমাদের থেরেজা চ্যাপম্যান দুটোই লাগে। ঠিক আছে, আহ, সব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অল্টারনেটরের ক্ষেত্রে আমাদের ফেজর ডায়াগ্রাম রিলেটেড যে প্রবলেমগুলা, আর ট্রান্সফরমারের ক্ষেত্রেও আমাদের ফেজর ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এটা আমি বলতে ভুলে গেছিলাম। অল্টারনেটর এবং সিনক্রোনাস মোটর, এখানে কিন্তু ফেজর ডায়াগ্রামগুলো অনেক ইম্পর্টেন্ট। আর অল্টারনেটর আর সিনক্রোনাস মোটরের যে ফেজর ডায়াগ্রামটা, এটা কিন্তু আমাদেরকে পড়তে হয় হলো ইয়ে থেকে, ওটার নাম কি, চ্যাপম্যানের বই থেকে। ঠিক আছে, ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম। চ্যাপম্যানের বইয়ের ফেজর ডায়াগ্রামগুলো, থেরেজার বইয়ের প্রয়োজন নাই। ঠিক আছে, আপনারা চাইলে দেখতে পারেন, বাট না দেখলেও কোনো সমস্যা নাই। অন্তত ফেজর ডায়াগ্রামের জন্য আপনাকে চ্যাপম্যানের বইটা ফলো করা উচিত। তো এটা গেল অল্টারনেটর। অল্টারনেটরের পরে হচ্ছে আমি প্রায়োরিটি লিস্ট যদি করি তাহলে এরপরে আসবে হচ্ছে আমার ইন্ডাকশন মোটর। ঠিক আছে, ইন্ডাকশন মোটরে বেশি আসে, দেখা যায় যে রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পাবেন বেশি আসে ওই আমার ঘুরে ফিরে ওই স্লিপের ম্যাথগুলোই সব থেকে বেশি আসে। ঠিক আছে, সব পাওয়ার সেক্টরেই একই স্লিপের যে ম্যাথগুলো আছে এগুলোই বেশি আসে। তো এরপরে আমার কি আছে, ইন্ডাকশন মোটর ছাড়াও আরো ডিসি জেনারেটর, ডিসি মোটর, এখান থেকে জাস্ট একবার জাস্ট আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন ডিসি জেনারেটর, ডিসি মোটর, সিনক্রোনাস মোটরের প্রবলেমগুলো, ফর্মুলা অনুযায়ী এই প্রবলেমগুলো একটু চোখ বুলিয়ে যেতে হবে। তো এরপরে দেখুন, কারণ ওই যে বললাম যে কোশ্চেন করার সময় কিন্তু তারা এত কিছু চিন্তা করে না, তারা ভাবে যে আমার আহ, মানে যারা পরীক্ষা দিবে তাদের সবকিছুই পারা উচিত, এটা মনে করেই কিন্তু তারা কোশ্চেন করে। তো এরপরে আসুন পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেম তো আমার পিজিসিবির জন্য অবশ্যই লাগবে, কারণ পাওয়ার সিস্টেমই মেইন, পাওয়ার সিস্টেম এবং ট্রান্সফরমার এই দুটা কম্বিনেশনেই কিন্তু আমার এই পিজিসিবি। ঠিক আছে, সো এখানে পাওয়ার সিস্টেমের মধ্যে পার ইউনিট, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, কোনটা ছেড়ে কোনটাকে আমি ইম্পর্টেন্স দিব আমি নিজেও কনফিউজড, কারণ যে কোনো জায়গা থেকে এখানে কোশ্চেন করতে পারে, সবই ইম্পর্টেন্ট। ওয়াই বাস, জেড বাস, শুধুমাত্র এই পাওয়ার সিস্টেমের সুইং ইকুয়েশনটা আপনি বাদ দিতে পারেন, কারণ এটা শুধুমাত্র ভার্সিটি লেভেল পর্যন্তই আসে, গভর্নমেন্ট জবে সাধারণত সুইং ইকুয়েশন এটা আসে না। এরপরে পাওয়ার সিস্টেমের আরেকটা কোর্স ছিল, সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের এই টপিকটা অবশ্যই আমাদের লাগবে। দেন আমাদের লাগবে স্যাগ, ট্রান্সমিশন লাইন, স্যাগ। তারপরে এরপরে এখানে কিছু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে কিছু থিওরিটিক্যাল টার্ম আছে, যেমন করোনা টরোনা, এগুলো জাস্ট আপনারা এই যে থিওরিটিক্যাল যে পার্টগুলো, এগুলো জাস্ট আপনারা যে কাজটা করতে পারেন যে রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো আপনারা দেখবেন রনি পারভেজ ভাইয়ের বইতে থিওরি রিলেটেড এই কোশ্চেনগুলো সবই দেয়া আছে। তো এগুলো একটু বুঝলেই আর একটু অ্যানালাইসিস করলেই কিন্তু আপনারা এগুলো বুঝতে পারবেন যে কি চাইতেছে, এই সেই এগুলো আপনারা বুঝতে পারবেন। তো এরপরে আসি কমিউনিকেশন। তো কমিউনিকেশন কোর্সটা আমি কমিউনিকেশন যে কোর্সটা, এটা আসলে অনেক বিস্তর একটা কোর্স পাওয়ার সেক্টরের জন্য, যদিও কমিউনিকেশনটা একটা লেস ইম্পর্টেন্ট, বাট কমিউনিকেশন থেকে একটা কোশ্চেন দেখা যায় থাকেই। এবং কমিউনিকেশন থেকে আমি যেটা বললাম যে খুবই বেসিক লেভেলের কোশ্চেন গুলো দেয়, অর্থাৎ ওই যে বিট রেট, তারপরে বিট রেট বের করা। তো এগুলোর জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আমি যেটা মনে করি কমিউনিকেশনের জন্য মোটামুটি লেভেলের প্রিপারেশন নিতে হলে, এটা পিজিসিবির গত 2-3 বছরের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রনি পারভেজ ভাইয়ের যে বইটা আছে সেখানকার কমিউনিকেশনে যথেষ্ট পরিমাণ প্রবলেম আছে, আপনারা সেই প্রবলেমগুলো বুঝে বুঝে একটু সলভ করুন, সাথে বেসিক আইডিয়াগুলো রাখুন, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ডিজিটাল কমিউনিকেশন। আমার প্লেলিস্টে কিন্তু আপনারা যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন যে কমিউনিকেশনের উপর কিন্তু প্লেলিস্ট আমার করা আছে, সেখানে অলরেডি 45 থেকে 50% টপিক কাভার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, অর্থাৎ আমি ফ্রিকোয়েন্সি মডুলেশনটা পুরোপুরি শেষ হয় নাই, এই পর্যন্ত আমার এই টপিক কিন্তু কাভার করা আছে। এখানে আপনারা বেসিক ভিডিওগুলো পাবেন, প্লাস প্রবলেমও আমার সলভ করে দেয়া আছে। তো
তো সেগুলো দেখলে আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে। সেই বেসিক বুঝে বুঝে আপনারা রনি পারভেজের প্রবলেম সলভ করুন, কারণ কমিউনিকেশনের বইয়ের প্রবলেম আপনি করতে গেলে কুল কিনারা পাবেন না, অনেক প্রবলেম। ঠিক আছে, আর বিচ্ছিন্নভাবে আছে। এই জন্যই আমার হচ্ছে কমিউনিকেশনটা একটু টাফ। তো সেই জন্য আমাদের রনি পারভেজ ভাইয়ের বইটাতে কিন্তু অনেক সাজানো গুছানো ভাবে কমিউনিকেশনের প্রবলেম গুলো দেয়া আছে, ওইটা পড়লেই আপনার এনাফ। আর ওই যে বললাম রোল অফ ফ্যাক্টর টাইপের যদি কোশ্চেন আসে, এটা শুধু আপনি না, যে কারো পক্ষেই ওটা অ্যান্সার করাটা টাফ। আমি বারবার করে ওই রোল অফ ফ্যাক্টরই আমি পড়ে আছি। যাই হোক, দেখুন আমার লাস্ট পার্ট হচ্ছে সিগন্যাল সিস্টেম আর কন্ট্রোল সিস্টেম। এটা সব থেকে কম ইম্পর্টেন্ট পিজিসিবির জন্য। গত কয়েক বছরের কোশ্চেন আপনারা অ্যানালাইসিস করে দেখবেন যে সিগন্যাল সিস্টেম কন্ট্রোল সিস্টেম থেকে কোশ্চেন আসেই নাই, বলতে গেলে আসেই নাই। এই সিগন্যাল সিস্টেম কন্ট্রোল সিস্টেম থেকে বেশি আহ, আসলে আসলেও দেখা যায় যে এটা আসতে দেখা যায় হচ্ছে আমাদের ওই গ্যাস ফিল্ডের যে সেক্টর গুলো আছে সেগুলোতে দেখা যায় আসে। তবে তারপরও বাদ দেওয়াটা একদম ঠিক না। তো এটার ক্ষেত্রে এই সিগন্যাল সিস্টেম অ্যাকচুয়ালি ওই কমিউনিকেশনের মধ্যেই পড়ে যায়। ওই কমিউনিকেশনের রনি পারভেজ ভাইয়ের যে ইয়েটা আছে ওর ভিতরেই দেখবেন সিগন্যাল সিস্টেমটা কভার করে দিচ্ছে। তো ওখান থেকে আপনি সিগন্যাল সিস্টেম কভার করুন, কন্ট্রোল সিস্টেমটাও আপনারা রনি পারভেজ ভাইয়ের বই থেকে কভার করুন। ঠিক আছে, তাহলে আমি কিছু বইয়ের আমি রিকমেন্ডেশন দিলাম। একটা হচ্ছে আমার সার্কিটের জন্য, এটা রিকমেন্ডেশনটা এখনো বলি নাই। সার্কিটের জন্য আপনি শুরুতে আবার, যদি আপনি একদম বেসিক লেভেলের প্রিপারেশন নিয়ে থাকেন, আমি যেটা বলতেছি সেই কথাগুলো এখন একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা একদম নিউ বিগিনার লেভেলের, তারা একটা ভুল আমরা প্রথমত করে ফেলি, কোনো কিছু না বুঝে হয়তো এই ভুলটা করে ফেলি। দেখা গেল যে ভার্সিটিতে সেইভাবে আমাদের বেসিক নাই, বেসিক ছাড়াই আমরা দেখা যাচ্ছে যে বেসিক এবং মেইন বইয়ের প্রবলেম সলভ না করে আমরা সরাসরি রনি পারভেজ সলভ করতে বসে যাই। তো রনি পারভেজ ভাইয়ের বইটা অনেক বেশি কোয়ালিফাইড একটা বই এবং অনেক অ্যাডভান্স লেভেলের বই, কেননা সেখানে শুধু সরকারি পরীক্ষার কোশ্চেন গুলো সলভ করে দেয়া আছে। বাট এইটা কিন্তু কমপ্লিটলি একটা ভুল একটা অ্যাপ্রোচ। কারণগুলো আমি সেটার পিছের যে যুক্তিগুলো সেটা আপনাদেরকে বলতেছি। এটার পিছের যে মেইন যুক্তিগুলা সেটা হচ্ছে যে আপনাকে, আপনি যখন প্রিলিমিনারি লেভেলের অর্থাৎ বিগিনার লেভেলের আপনি যদি হন, তখন যে জিনিসটা হয় আমাদের বেসিকটা কিন্তু ক্লিয়ার থাকে না। আর বেসিক ক্লিয়ার না থেকে আপনি যদি রনি পারভেজের ওই অ্যাডভান্স প্রবলেম সলভ করতে বসে যান, তখন দেখবেন যে আপনি ওই বইয়ের প্রবলেম সলভ করতে 10% প্রবলেমই আপনি সলভ করতে পারবেন না, এরকম অবস্থা আপনার হবে। এটা কিন্তু খুবই স্বাভাবিক, খুবই বেশি ন্যাচারাল। ঠিক আছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে এখন শুনুন। খুবই স্বাভাবিক, খুবই বেশি ন্যাচারাল, আপনি 10% প্রবলেমও সলভ করতে পারবেন না, কারণ ওই যে বেসিকের অভাব। বেটার আপনাকে এই সার্কিট, ইলেকট্রনিক্স, মেশিন, পাওয়ার সিস্টেম, এই চারটা হলো আমাদের আহ, সবগুলো কোর্সের প্রাণ। এইগুলোর বেসিক আমার প্লে লিস্টে গেলে কিন্তু খুবই আহ, মানে আমি চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে প্লে লিস্টে বেসিক গুলো ক্লিয়ার করা যায়, আহ, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, সো আপনি চাইলে আমার প্লে লিস্ট ফলো করতে পারেন। তো সেখানে কিন্তু আমি বেসিক গুলো কভার করে দিয়েছি। এবং বেসিকের পরে কি আমি তাহলে রনি পারভেজ ভাইয়ের বইতে যাব? না, এটা গেলেও কিন্তু আপনার ভুল হবে। বেসিকের পরে আপনার যে স্টেপটা সেটা হচ্ছে আপনাদের মেইন বইয়ের প্রবলেম সলভ করতে হবে। এখন এটার পিছেও যুক্তি আছে কেন আমি রনি পারভেজে আমি যেতে পারবো না, রনি পারভেজ ভাইয়ের বইতে যেতে পারবো না। কারণ আপনি হুট করে তো আপনি 10 তলা বিল্ডিং এ লাফ দিয়ে আপনি উঠতে পারবেন না। আপনাকে কি করতে হবে যে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে উঠতে হবে। এখন আপনি যদি 10 তলা বিল্ডিং এ উঠতে চান, আপনি ধরেন যে রনি পারভেজ ভাইয়ের বইয়ের বেসিক ক্লিয়ার করে রনি পারভেজ ভাইয়ের বইয়ের সব প্রবলেমই আপনি সলভ করে ফেললেন, কিন্তু পরীক্ষায় এসে দেখা গেল যে আপনাকে এমন একটা বেসিক লেভেলের কোশ্চেন দিল, সেটা গিয়ে আপনি তখন আর অ্যান্সার করতে পারবেন না। এটাই কিন্তু বাস্তব, এটাই আপনার ক্ষেত্রে হবে। সো আমরা যারা এই ভুলটা করে থাকি, এখনই আপনারা এই ভুলটাকে বয়কট করুন। ঠিক আছে, যদি আপনার হাতে সময় কম থাকে তাইলে আপনি রনি পারভেজ ভাইয়ের বই প্রবলেম সলভ করেন এবং সরকারি পরীক্ষাটা এইটাকে জাস্ট আপনি আহ, আপনার কি বলা যায় যে এটাকে জাস্ট একটা প্র্যাকটিস হিসেবে এই পরীক্ষা দেন। আমি বলবো রনি পারভেজ ভাইয়ের বই সলভ করে আপনি প্র্যাকটিস হিসেবে এই পরীক্ষা দেন। আপনি কোনো এক্সপেকটেশন এই পরীক্ষা থেকে রাখেন না। আপনি মিনিমাম একটা সময় নেন, পরবর্তী বছর আবার সার্কুলার আসবে, এত অধৈর্য হবেন না। সরকারি পরীক্ষায় একদিন 2 দিনের ওয়ান নাইট, মানে এক নাইট আপনি এক রাত আপনি চিন্তা করবেন, সে এক নাইট রাত চিন্তা করে আপনি পরীক্ষা দিয়ে সফলতা
অর্জন করতে পারবেন না। এটার জন্য আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। ওই যে বললাম যে আপনি ওই যে 5টা কোশ্চেনের ভিতর 3টা কোশ্চেন সবাই পারবে, 2টা কোশ্চেন পারবে না। আবার ওই 2টা কোশ্চেনের ভিতর অনেকে দেখা যাচ্ছে মনে আসতেছে, মুখে আসতেছে, ওই যে একটা কথা বলে না যে মুখে আসতেছে কিন্তু আহ, মনের ভিতরে আসতেছে কিন্তু আউটপুটটা আমার বের হচ্ছে না, এরকমটা একটা কথা আছে না? এই জিনিসটা কিন্তু হবে। এগুলো কেন হয়? এগুলো হয় হচ্ছে এই যে বেসিক ক্লিয়ার না থাকার কারণে, নার্ভাসনেসের কারণে, কারণে এগুলো প্রবলেম তো আছেই। এগুলো প্রবলেম আমি বাদই দিলাম, সাইকোলজিক্যাল এই প্রবলেমগুলো আমি বাদই দিলাম। অনেক সময় সিলি মিস্টেক করে আসি, তখন দেখা যায় যে আমাদের বেসিক টেসিক সব ক্লিয়ার, তারপরও সিলি মিস্টেকের কারণে দেখা যায় যে পরীক্ষায় আমার চান্স হয় না। এগুলো ইস্যুও আছে। এগুলো অনেক কিছু ক্যালকুলেট করে তারপরে কিন্তু আপনি গভর্নমেন্ট পরীক্ষার রিটেনে আপনি টিকবেন। সো গেমটা এতটা সহজ না। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ধৈর্য ধরতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, জাস্ট জিনিসগুলোকে বুঝতে হবে। এখন আসি, আমি যে কথাগুলো বলতেছিলাম যে আমি বইয়ের যে প্রবলেমগুলা, এটা আমি এর আগের অন্য একটা ভিডিওতে গভর্নমেন্ট জবের প্রস্তুতিতে আমি বলেছিলাম যে বেসিকের পর আমি মেইন বইয়ের প্রবলেম যখন সলভ করব, তখন দেখবেন যে আপনার বেসিক ক্লিয়ার হলে আপনি প্রায় 70 থেকে 80% প্রবলেম বেসিক ক্লিয়ার হলে, বইয়ের 70 থেকে 80% প্রবলেম, কারণ বইয়ের প্রবলেমগুলো খুবই সিম্পল সিম্পল প্রবলেম, এগুলো আপনি 70 থেকে 80% প্রবলেম সলিউশন না দেখেই পারতেছেন। বাকি 20% হয়তো আপনি পারবেন না, কারণ সেগুলোর ভিতরে অ্যাডভান্স কিছু থাকে। বইয়েরও তো সব প্রবলেম একদম বেসিক লেভেলে হয় না, কিছু থাকে অ্যাডভান্স লেভেলে। সেগুলো আপনি সলিউশন দেখুন, সলিউশন দেখে আপনি করুন, কোনো সমস্যা নেই। তারপরে একটা লেভেলে গিয়ে যখন আপনি পৌঁছাবেন, অর্থাৎ বেসিক থেকে যখন বইয়ের প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন, তখন কিন্তু আপনি মানে বইয়ের প্রবলেমগুলো বেসিক ক্লিয়ার করে বইয়ের প্রবলেমগুলো যখন আপনি সলভ করতে পারবেন, তখন কিন্তু আপনি বেসিক থেকে অলরেডি ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছে গেছেন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু অলরেডি আপনি পৌঁছে গেছেন। তো এরপরে আপনার কাজটা কি হবে? তো ইন্টারমিডিয়েট লেভেলে যখন পৌঁছে যাবেন, তখন গিয়ে আপনি রনি পারভেজ ভাইয়ের বইয়ের অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে মেশিনে আমার তো অনেক প্রবলেম আছে, এই যে থেরেজার বইয়ের প্রবলেম, ট্রান্সফরমারই যদি আপনি চিন্তা করেন, ট্রান্সফরমারে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে সম্ভবত 111টা প্রবলেম আছে। এতগুলো প্রবলেম আমি কিভাবে সলভ করবো? তাহলে অন্য অন্য টপিকগুলোর আমার কি হবে? তো একটা কথা আপনাদের বলি যে 111টা প্রবলেম ঠিক আছে, বাট এই 111টা প্রবলেমের পিছে থিওরি কিন্তু খুব একটা বেশি নাই। একটা কথাই আপনাদের বলতেছি, 111টা প্রবলেমের জন্য থিওরি অর্থাৎ বেসিক এটা কিন্তু খুব বেশি নাই। আমার প্লে লিস্টে কিন্তু প্রায় 111টা যে প্রবলেম প্রায় সবই আমার সলভ করে দেওয়া আছে। আপনারা গেলেই আপনারা দেখতে পাবেন, শেষের দিকে আমি আছি এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের। তো সেখানকার বেসিক গুলো প্রায় শেষ। আহ, তো বেসিক গুলো যখন আপনার ক্লিয়ার হবে, তখন আপনি দেখতে পাবেন, যখন আপনি প্রবলেম গুলো সলভ করতে যাবেন, তখন আপনি দেখবেন যে বেসিক ক্লিয়ার থাকলে আপনি কিন্তু একদিনে আহ, যদি 4 থেকে 5 ঘন্টা স্টাডি করেন, বেসিক ক্লিয়ার থাকলে আপনি একদিনে 30-35টা প্রবলেম সলভ করে ফেলতে পারবেন অনায়াসে। এটা কোনো ব্যাপারই না, আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, আর বেসিক ক্লিয়ার না থাকলে আপনি একদিনে ওই 3-4টা প্রবলেম করবেন, তারপর হতাশ হয়ে অন্য টপিকে চলে যাবেন। এই জিনিসটাই হবে। ঠিক আছে, সো বেটার হচ্ছে বেসিক, বেসিকের পর আপনার বইয়ের প্রবলেম সলভ করা, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স লেভেলের রনি পারভেজ ভাইয়ের প্রবলেম, এরপরে আপনি সলভ করতে যান। ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলের যে আপনার প্রিপারেশনটা, আপনি দেখবেন যে খুবই ইজি হয়ে গেছে। আপনি এখানে কি বললাম যে বেসিক ক্লিয়ার থাকলে আপনি বেসিক থেকে বইয়ের 80 থেকে 85% প্রবলেম সলভ করতে পারবেন। আর তখন আপনি গিয়ে পৌঁছাইলেন ইন্টারমিডিয়েট লেভেলে, এবং এরপরে যখন রনি পারভেজ সলভ করতে যাবেন, তখন আপনি দেখবেন যে 90 থেকে 95% প্রবলেম সলভ হয়ে যাবে, অর্থাৎ লেভেল আপনার আরো বেড়ে যাবে। ঠিক আছে, লাইক অনেকটা এক্সপোনেনশিয়াল রেটের মতো। ঠিক আছে, 80 থেকে 85 ছিল, সেখান থেকে আপনি 90 থেকে 95% অটোমেটিক্যালি না দেখেই পারবেন, এটা গ্যারান্টি। আপনি দেখুন, এই অ্যাপ্রোচ অনুযায়ী আপনি পড়াশোনা করে দেখুন, স্টাডি করে দেখুন, এটাই কিন্তু আপনার হবে। তো তখন গিয়ে আপনি এই 90 থেকে 95% যদি আপনি না দেখেই সলভ করতে পারেন, বাকি 5% তো আপনার সলভ করা এটা কোনো ব্যাপারই না। আর ওই যে আমি বললাম যে আপনার বেসিক ক্লিয়ার রাখুন, ডিরাইভেশন গুলো প্র্যাকটিস করুন। ডিরাইভেশন না করে আপনি প্রবলেম সলভ করেন না, সরাসরি ফর্মুলা মুখস্থ না করে, ফর্মুলা মুখস্থ করে প্রবলেম সলভ করেন না। এটা কিন্তু আমাদের অনেক বেশি হার্ম করে, হার্মফুল হয়। আহ, মানে এটা অনেক বেশি হার্মফুল। এটা কিন্তু পরীক্ষার হলে ফর্মুলা মনে রাখতে প্লাস ফর্মুলা রিমাইন্ড করতে, এগুলো কিন্তু আমাদের অনেক সমস্যা করে,
যদি আপনি ডিরাইভেশনটা না জানেন। তো ডিরাইভেশন গুলা ইম্পর্টেন্ট, এগুলোতে ফোকাস করুন, বেসিকটা ক্লিয়ার করুন, বইয়ের প্রবলেম সলভ করুন, তারপরে গিয়ে রনি পারভেজ ভাইয়ের প্রবলেম সলভ করুন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই দেখছি, অনেক অনেক জায়গায় আমি এটা খেয়াল করে দেখছি, রিসার্চ করেই বলা যায় অনেকটা, যে আপনারা অনেক সময়ই রনি পারভেজ ভাইয়ের বইটার অনেক ক্ষেত্রে সমালোচনা করেন যে হয়তো এখানে আহ, অ- আহ, ভুল আছে। ঠিক আছে, ভুল আছে, অনেক বেশি ভুল আছে। তো এই ভুলের বিষয়টা নিয়ে আমি বলি যে অ্যাকচুয়ালি এই ভুলটা যদি আপনি দেখেন যে সব বইতেই আছে, এটা আপনি থেরেজার বই যান, থেরেজার বইয়ের ইয়াতে যান, থেরেজার বইতেও দেখবেন ভুল আছে। ইভেন আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা যান, আমার চ্যানেলেও হয়তো ভুল আছে। এই ভুলগুলোর কারণগুলো আমি একটু বলি, যে ভুল হবেই। এটা, যে বই লিখতেছে সেও একটা মানুষ, যে ভিডিও করতেছে সেও একটা মানুষ। তো এই জিনিসগুলোকে আপনাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। আপনাদের একটু চিন্তা করে দেখুন যে ভুলটা আমরা করতেছি, ঠিক আছে, আমিও করতেছি, আপনারও ভুল হয়, আমারও ভুল হয়। আর আমার পিছে কতটা প্রেসার আমি একটু বলি আপনাদের। এই যে আমি ভিডিওটা এখন আমি প্রোভাইড করতেছি আপনাদের, এই ভিডিওটা কিন্তু আমার, এই যে এখন ওয়েদার অনেক বেশি হট, এই হট ওয়েদারে ভিডিওটা আমি মানে রেকর্ড করতেছি ফ্যান, সিলিং ফ্যান পুরোপুরি অফ করে। এখন বলতে পারেন যে কেন, এর পিছে যুক্তি কি, আপনি সিলিং ফ্যান কেন অফ করতে হচ্ছে? তো এটার পিছে যুক্তিটা হলো, আমি কিন্তু আমার একটা ডিভাইসের সাহায্যে আমি ইয়েটা করতেছি, আমি মোবাইলের সাহায্যে আমি ভিডিওটা করতেছি। তো মোবাইলে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, ভিডিও বাটন যখন প্লে করবেন, তখন আপনারা দেখতে পাবেন যে ভিডিও রেকর্ড করার সময় এক্সটার্নাল অনেক বেশি নয়েজ ইয়াতে আসে। তো এই নয়েজ যদি আসে, সেই নয়েজ অবস্থায় যদি ভিডিও আপনাদের আমি প্রোভাইড করি, সেই ভিডিওটা কি আপনারা দেখবেন? আপনারাই বলুন। এই কারণে অ্যাকচুয়ালি এই ফ্যান অফ করে এরকম এতটা স্ট্রাগল করে আমাকে কিন্তু ভিডিওগুলো প্রোভাইড করতে হচ্ছে। তো এতগুলো জিনিস মাথায় রেখে আবার আমার উপর প্রেশার আছে, এই ভিডিওর পর আমার ট্রান্সফরমারের ভিডিও করতে হবে, কারণ ট্রান্সফরমারের আমি কথা দিয়েছি যে 20 তারিখের আগে আমি ট্রান্সফরমারের, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভিডিও শেষ করব। তারপরে আবার আমার সরকারি পরীক্ষার একটা পেইড কোর্স আমি করতেছি, আপনারা সবাই জানেন, সেইটার আমার ভিডিও করতে হবে। প্লাস রাতে আমার ঘুমাইতে হবে। এগুলো অনেক প্রেশার মাথায় নিয়ে তারপরে কিন্তু আমাদের ভিডিও, আমাকে, আমার ক্ষেত্রে আমি বলতেছি যে ভিডিওটা করতে হচ্ছে। তাইলে সেখানে এরকম সিলি মিস্টেক দুই একটা হয়তো ভুল আমার আছে, বাট সেই রেশিও যদি আপনি করেন, আমি বলবো যে ভুলের রেশিও হয়তো বা 100-র মধ্যে যদি পার্সেন্টেজ করি, 2% ভুল থাকতে পারে, 98% আপনি দেখবেন যে কারেক্টই আছে। আপনি এরপরে রনি পারভেজ ভাইয়ের বইতে দেখেন, হ্যাঁ ভুল আছে, 98% তথ্যই কারেক্ট আছে। আমি অনেক অ্যানালাইসিস করে দেখছি রনি পারভেজ ভাইয়ের বইটা, সেখানে 2% দেখা যাচ্ছে ভুল থাকবে। এবং তার ক্ষেত্রেও এই ভুলগুলো হওয়া স্বাভাবিক, কারণ সেও একটা মানুষ, সেও অনেক প্রেশার মেনটেন করে তারপরে কিন্তু সেই বইটা লিখছে। ঠিক আছে, তো সেখানে এই 98% সঠিক আর 2% ইরর থাকাটা খুব একটা অস্বাভাবিক কোনো কিছু না। সো আমি বলবো যে বইটা যথেষ্ট ভালো, যথেষ্ট কোয়ালিটিফুল। তো আপনারা অবশ্যই সমালোচনা করার আগে একটু ভেবেচিন্তে জাস্ট একটু ইয়ে করুন। এটা জাস্ট রিয়ালিটির প্রেক্ষিতে কথাগুলো বললাম। হয়তোবা এই কথাগুলো হয়তোবা আমার ইয়ার বাইরে হয়ে গেল, তারপরে আমি এই কথাগুলো একটু জানানোর প্রয়োজন মনে করলাম বলে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেই। সর্বোপরি আপনাদের পিজিসিবি যারা ইয়েতে রিটেনের জন্য টিকেছেন, তাদের জন্য কনগ্রাচুলেশন। আপনারা রিটেনের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন। আই থিঙ্ক আপনি আপনারা সাকসেসফুল হবেন। খুব ভালোভাবে বেসিক বুঝে বুঝে আপনারা ইয়ে করার চেষ্টা করুন, প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করুন। আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।